তোমরা এখানে কি করতেছো? তোমাদের এই যে দেখা যায় রসায়ন লেখা আর কি কি রাখছো, এগুলো কি জিনিস একটু ব্যাখ্যা করো দেখি। স্যার আমরা এখানে ফলমূল মানে খাদ্যের মধ্যে ফরমালিন শনাক্তকরণ করব। এটা স্যার হচ্ছে মানে আমরা যদি ফরমালিন দিই তাহলে এই বিক্রিয়াটা আমাদের এই ক্ষেত্রে সংঘটিত হবে। তা স্যার আমরা এই বিক্রিয়াটা এখানে লিখছি। স্যার এখানে দেখেন, যদি আমরা এখানে এই যে এটা হচ্ছে 24 এই যে ডিএনপি, এই যে এটা স্যার 24 ডিএনপি, এটা হচ্ছে স্যার যদি আমরা এখানে এই যে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে স্যার এইটা হবে। এখন এইখানে যদি স্যার আমরা সবুজাব, যদি স্যার এখানে অ্যাসিড দিই তাহলে সবুজাব নীল বর্ণের দ্রবণ সৃষ্টি হবে। স্যার আমরা এখন করব, দাও 24 ডিএনপি, এখানে আমরা 24 ডিএনপি দিচ্ছি। আমরা এখানে সামান্য পরিমাণ 24 ডিএনপি যোগ করলাম। হ্যাঁ, এবার আমরা একটু পানি দেব। হ্যাঁ, এবার আমরা একটু পানি দিচ্ছি। এবার এই ফলটা আমরা 24 ঘন্টা পানিতে ডুবিয়ে রেখেছিলাম, ওখান থেকে আমরা একটু পানি নিলাম। এবার যদি এখানে অ্যাসিড দেওয়ার পর এখানে আমরা অ্যাসিড দিব, যদি বর্ণ চেঞ্জ হয় তাহলে বুঝবো যে এখানে মানে এই ফল হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। দেখেন স্যার এটা কালারটা হয়েছে সবুজাব নীল, তার মানে এই ফলটার মধ্যে ফরমালিন ছিল। যদি কালারটা চেঞ্জ না হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে কিছুই ছিল না। ধন্যবাদ স্যার। স্যার কোনো প্রশ্ন? তোমাদেরকে ওই জন্য ধন্যবাদ, তোমাদের একটা সুন্দর তোমরা এক্সপেরিমেন্ট করেছ। তোমরা নিজেরা কি এগুলো পরীক্ষা করতে পারবে আমরা বাজার থেকে এনে দিলে? যে 24 ঘন্টা যদি ভিজিয়ে রাখা লাগে তাহলে কিভাবে করবা? সাথে সাথে করার কোনো সিস্টেম আছে কিনা? স্যার করা যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলা এই জিনিসগুলা তোমরা কি আমাদেরকে প্রদর্শন করছো? এখানে আমরা প্রদর্শন করছি যে মানে আমরা দেখাবো যে কোন ফলের মধ্যে অ্যাসিড আছে এবং কোন ফলের মধ্যে অ্যাসিড আছে এবং কোন ফলের মধ্যে ক্ষার আছে। স্যার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিড অ্যান্ড বেস ডিটেক্টেড বাই লিটমাস পেপার। এখানে আমরা লিটমাস পেপার দিয়ে অ্যাসিড এবং ক্ষার শনাক্ত করব। স্যার লুক এট দিস, অ্যাসিড টার্নস ব্লু লিটমাস রেড, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যান্ড বেস টার্নস রেড লিটমাস ব্লু, এবং ক্ষার লাল লিটমাসকে নীল করে। এখন আমরা দেখব স্যার এখানে বলো তুমি কিভাবে কাজটা করতেছে দেখো। স্যার তুমি বলতে পারো না? স্যার এখানে আমরা একটু ডিটারজেন্ট নিলাম, স্যার একটু ডিটারজেন্ট নিলাম, একটু পানি নিলাম, মুখের কাছে না, জোরে বলো কথা। একটু ডিটারজেন্ট আর একটু পানি নিলাম। এখানে আমরা চুনের পানি রেখেছি, এখানে আমরা চুনের পানি নিলাম এবং একটু পানি নিলাম। এখানে আমরা এটা হচ্ছে আঙ্গুর, আমরা এটাতে দেখব মানে কি অ্যাসিড কি নাকি ক্ষার আছে। এখানে আমরা আঙ্গুরের রস নিলাম, মালটাটা কাটো। এখানে আমরা একটু মালটার রস নিলাম। এবার আমরা দেখব কোনটাতে অ্যাসিড আছে এবং কোনটাতে ক্ষার আছে। এটা হচ্ছে স্যার নীল লিটমাসটা এখানে দাও। দেখেন স্যার লাল হয়ে গেল, তার মানে এটার মধ্যে অ্যাসিড আছে। হ্যাঁ, এখন নীল লিটমাসটা দাও স্যারকে। হ্যাঁ লাল। স্যার দেখেন লালটার কোনো কালার চেঞ্জ হলো না, তার মানে এটা হচ্ছে অ্যাসিড। এখন এটার মধ্যে নীল লিটমাস দাও। দেখেন স্যার কোনো কালার চেঞ্জ হলো না। এখন লাল লিটমাস দাও। চুনের পানি। স্যার দেখেন লাল লিটমাসটা নীল হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ক্ষার। এখন এটার মধ্যে নীল লিটমাস দাও। স্যার দেখেন কোনো কালার চেঞ্জ হলো না, লাল লিটমাস দাও। তুমি একটু ডুবাই দাও। হ্যাঁ দেখেন স্যার লাল লিটমাসটার কালার পুরোটা নীল হয়ে গেল, তার মানে স্যার এটার মধ্যে ক্ষার আছে। হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা মালটার রস নিয়েছি। হ্যাঁ, লাল লিটমাস দিলাম। দেখেন স্যার কালারে কোনো চেঞ্জ হলো না। এখন নীলটা দাও। স্যার দেখেন নীল লিটমাসটা লাল হয়ে গেল, এবার লাল লিটমাস দাও। ওকে স্যার, তার মানে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে রয়েছে অ্যাসিড, এটার মধ্যে ক্ষার, এটার মধ্যেও ক্ষার এবং এটার মধ্যেও অ্যাসিড। থ্যাংক ইউ স্যার, এটাই আমাদের প্রজেক্ট। তুমি কি অ্যাসিড না বেসিক? তুমি কি তুমি জানো না সেটা বলো। হ্যাঁ, তোমার জিব্বার মধ্যে এই নীলটা দাও। হ্যাঁ ঢুকাও, বের করে। ওটা কি চেঞ্জ হয়েছে?
চেঞ্জ হয়েছে কম বেশি দেখো হ্যাঁ স্যার একটু চেঞ্জ হয়েছে কেমন হয়েছে স্যার একটু লাল বর্ণের স্যার একটু লাল বর্ণের হয়েছে হ্যালো বিজয় ভালো আচ্ছা স্যার দেখেন ওইদিকে দেখো যেদিকে ভিজাই নেই তো স্যার এটা লালচে নীল বর্ণের হয়েছে একটু লালচে বর্ণের এবার একটা ই দাও লাল দাও কাকে দেবো ওই যার কাছে দাও ভিজিয়ে ফেলবা ভিজিয়ে ভালো করে ঢুকে দাও দেখো বাকি ঢুকো আচ্ছা শোনো মেয়েরা হলো অ্যাসিড আর ছেলেরা হলো বেসিক ঠিক আছে এই জন্যে এটা প্রমাণ করা যায় এই জন্য মেয়েদের শরীর নরম ছেলেদের শরীর শক্ত মেয়েরা অ্যাসিড আর ছেলেরা হলো খার বেসিক ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তোমরা অনেক সুন্দর একটা এক্সপেরিমেন্ট করেছো না তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা একটা কি এক্সপেরিমেন্ট করেছো তোমাদের কাজ কি নেসেসিটি অফ আয়োডক্সিন আয়োডিন অনুষ্ঠানের এ পর্বে আপনাদের সকলকেই স্বাগতম। আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে খাদ্য লবণ থেকে আয়োডাইড শনাক্তকরণ। আমাদের এখানে পরীক্ষণের বিষয় হচ্ছে খাদ্য লবণ থেকে আয়োডাইড শনাক্তকরণ। আয়োডাইডের অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন মানুষের মধ্যে আয়োডাইডের অভাবে গলগণ্ড রোগ হয় এবং শিশুদের মধ্যে আয়োডাইডের অভাবে তাদের বুদ্ধি বিকাশের বিনষ্ট ঘটতে পারে এবং গর্ভবতী মায়ের মধ্যে যদি আয়োডাইডের অভাব থাকে তাহলে তার ওই শিশুটি প্রতিবন্ধী হতে পারে। তাই আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে আয়োডাইড গ্রহণ করা। অতএব আমরা বাজারে যেসব খাদ্য লবণ পাই সেগুলো সবাই বলে যে সেগুলো আয়োডাইড যুক্ত, কিন্তু আমরা এখানে এটি পরীক্ষা করব। আমাদের এখানে স্টার্চ হিসাবে আমরা ভাতের মার ব্যবহার করতে পারি এবং আমরা অ্যাসিটিক মিডিয়াম হিসেবে লেবু রস ব্যবহার করব। এরপর আমরা এখানে লবণ দেব। আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাজারের খোলা লবণ। এটি দেওয়ার ফলে এর বর্ণ কোনো পরিবর্তন হয়নি, তার মানে এটি আয়োডাইড যুক্ত নয়। এরপর একইভাবে আমরা আরেকটি পাত্রের মধ্যে যদি অন্য একটি লবণ দেই যেটা বাজারের ফ্রেশ লবণ নামে পরিচিত, আপনি দেখবেন যে এই লবণটি দেওয়ার ফলে এটি কালচে বেগুনি রং ধারণ করেছে। অতএব এ থেকে প্রমাণিত হয় যে এই লবণটি আয়োডাইড যুক্ত। একইভাবে আমরা যদি আরেকটি লবণ দিই, আপনি দেখতে পাবেন এটিও একইভাবে এর বর্ণ পরিবর্তন করছে, তার মানে এই লবণটিও আয়োডাইড যুক্ত। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ তোমাদের সবাইকে যে তোমাদের সুন্দর একটা পরীক্ষণের জন্য, এবং আশা করব যে উত্তরোত্তর এর চাইতে আরও ভালো ভালো পরীক্ষণ আমাদেরকে উপহার দেবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ, তোমরা আমাদেরকে কি পরীক্ষণ দেখাচ্ছ? হ্যাঁ, লবণ পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন। আচ্ছা, এটা কিভাবে আমরা বুঝবো? এটা একটু বলো তো দেখি, আমাদেরকে একটু ব্যাখ্যা করো। মানে এটা কপারের পাত নেওয়া হয়েছে, এরপর একটা ক্যান ওই কপার অ্যানোড হিসেবে আর ক্যানটা ক্যাথোড হিসেবে নেওয়া হয়েছে। এরপরে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নেওয়া হয়েছে। এই কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে, মানে অ্যানোডের জারণ ঘটে। ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে ওই ইলেকট্রনটা প্রবাহিত হয়, আর ওই ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। সেটাকে সবচেয়ে সুবিধাজনক মনে করা হয়, কারণ প্রথমেই কখনোই চিন্তা করে না যে আমি প্রথমেই হয়তো সন্তান নেব এরকম, এবং আগে থেকেই তারা প্ল্যান পদ্ধতিটা তারা কিভাবে চালিয়ে নিয়ে যাবে। এই জন্য একদম ভালো হয় যে কন্ডোম দিয়ে যদি শুরু করা, কন্ডোম অথবা তারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা খাওয়ার বড়ি যেটা আমরা বলি সেটা ব্যবহার করতে পারে। তার মানে বিদ্যুৎ বায়ু। হ্যাঁ, দেখাও তো দেখি আমাদের কি এটা। তো স্যার বাতাস নাই স্যার, একটা বাতাসের সাহায্যে স্যার ঘুরবে, বিদ্যুৎ উৎপন্ন হবে স্যার, বাতাসের ঘুরবে।
যখন একটি মেয়ের বিয়ে হয়তো হবে কিন্তু তার আগেই তার মাসিকটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ সুন্দর একটি প্রদর্শন করার জন্য বায়ু বিদ্যুৎ। শুরু প্রথম দিন থেকে শুরু তো তোমাকে ধন্যবাদ। মানে এটা নিয়ম হচ্ছে মাসিক শুরু প্রথম দিন থেকে। আচ্ছা, তোমরা এটা কি দেখাতে চাইতেছো আমাদের, কি প্রদর্শন করবে একটু ব্যাখ্যা করো তো দেখি। হ্যাঁ, একটু ব্যাখ্যা করো। স্যার এইখানে আসলে স্যার এখানে স্যার মানে কয়েনের ভরকেন্দ্র প্রদর্শন করা হয়েছে। স্যার একটা কয়েনের ভরকেন্দ্র কোন জায়গায় আছে স্যার আমরা তা জানি না। ভরকেন্দ্র মানে যেখানে স্যার সমস্ত একটা বিন্দুতে সমস্ত ভর ক্রিয়া করে স্যার, তার জন্য স্যার আমরা একটা টাকা ইউজ করছি স্যার, এখানে স্যার মাঝখানে স্যার টাকাটা রাখে পয়সাটা রাখে স্যার এখানে উঁচা করলে স্যার এখানে মানে ভরকেন্দ্র আর টাকার ইটা মানে একসাথে হয়ে স্যার তার একসাথে থাকে, এইভাবে ভরকেন্দ্র স্যার বোঝা যায়। অবশিষ্ট দিনগুলো সেবন করতে হবে। তো ট্রেসমা জানি বা আমরা তো ওসিপি পিল বা বড়ি সম্বন্ধে অনেক কিছুই জানলাম। তা আপনি প্রথমেই বলেছিলেন যে কন্ডোম ব্যবস্থাটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং ভালো একজন তোমাদের দেখানোর বিষয় হলো বর সুবিধাটা কি এবং এক্ষেত্রে বর কেন্দ্রটা, বর কেন্দ্র কোথায়, মানে বর কেন্দ্র নির্ণয় কিভাবে করা যায় সেটা আর কি সহজে মানে এইভাবে করে দেখানো যেতে পারে, এইটাই। ধন্যবাদ তোমাদেরকে। এই চলুন আসেন, ও আমাকে আঙ্কেলে কই আসেন সামনে আসেন। আগুন পানির ম্যাজিক এদিকে আসেন। তোমরা কি প্রদর্শন করতেছ? আগুন পানির ম্যাজিক দেখাবে। তোমরা দেখাও দেখি আগুন পানির ম্যাজিকটা কিভাবে দেখানো যেতে পারে। তোমরা একজন মুখের কাছে নেব না, আগে বলে নাও, আগে বলে নাও। এখানে বাটিতে অল্প একটু পানি থাকবে, সেখানে আলু দেওয়া, তারপর উপরে 4-5টা কাঠি দিতে হবে, আর তারপর সেখানে আগুন ধরায় গ্লাসটা উপর করে দিতে হবে। উপর করে দিলে যেহেতু আগুন ধরানো হয়েছে বায়ুর নিচের স্তরটা হালকা হয়ে যাবে আর উপরের স্তরটা ভারী হবে। ভারী হওয়ার ফলে ঊর্ধ্বপাতনের ফলে পানিগুলো উপরে উঠে যাবে। এবার দেখাও দেখি, পরীক্ষা করে দেখাও। তুমি বলো বলো, তুমি একজন দেখাবে কি করতেছ। হচ্ছে এখন যে গ্লাসটা দিয়ে আটকে দিতে হবে, এখন পুরো পানিটা উপরে উঠে যাবে ঊর্ধ্বপাতনের ফলে, ঊর্ধ্বপাতনের ফলে পানির উপরে উঠে যাবে। ধন্যবাদ। গ্লাসের ভিতরে কি আছে, কি আছে এখন? ভিতরে কোনো গ্যাস আছে কিনা? কি আছে? কার্বন ডাইঅক্সাইড। এবারে কি কারণে এর উপর দিকে এখানে পানির ঊর্ধ্বপাতন ঘটছে আর যে বায়ুর নিম্ন স্তরটা হালকা হয়ে গেছে, উপরের স্তরটা ভারী হয়েছে। অক্সিজেন না থাকার কারণে ওইটা চলে খালি হয়ে গেছে, সেজন্য যাচ্ছে না। এটাই তো নাকি কার্বন ডাইঅক্সাইড। তো ধন্যবাদ তোমাদেরকে। ভিতরে অক্সিজেন এখন নাই। প্রদর্শন করতেছ শব্দের বেগ নির্ণয়ের পরীক্ষা। তাহলে আমাদেরকে এই শব্দের বেগ নির্ণয়ের আমাদের সুবিধা অসুবিধা কি এটা বলতে পারবা? মানে কি বলে আমাদের সুবিধাটা কি তোমরা? এটা তুমি নাও, এটা বলো দেখি আমাদের এটা ব্যবহারিক কাজটা কি। এখন তোমরা যে দেখাইবে এটা কোন মাধ্যমে শব্দের বেগ? শব্দের বেগ তো তরল, বায়বীয় এবং কঠিন পদার্থের মধ্য দিয়ে আমরা জানি যে শব্দ আঘাত করলে ওটা প্রতিধ্বনি ফিরে আসে। আমরা এখানে পানিটা প্রতিফলক হিসেবে কাজ করছে এবং এখানে শব্দ চেষ্টা করলে ওটা প্রতিধ্বনি হিসেবে ফিরে আসে। আবার কোন মাধ্যমে করছি আমরা পানির মাধ্যমে করছি, বায়ু। আচ্ছা, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কোন মাধ্যমে বলো? কঠিন মাধ্যমে। আর সবচেয়ে কম কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। একটু পরীক্ষা করে দেখাও আমাদের। একটু একটু এটা বলছি, শব্দের বেগ নির্ণয়ের পরীক্ষা এখন আমাদের করে দেখাবে ফাতেমাতুজ জোহরা। জিজ্ঞেস করতে এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম কি যেটা আমরা দিয়ে করা হলো আর কি, মানে হ্যাঁ হাতুড়ি দেওয়া মানে একে আমরা আঘাত করছি কিসে, ওটা কি একটা এটা আমাদের এটা নাম সুর শলাকা। হ্যাঁ, কি দিয়ে আঘাত করলাম? হাতুড়ি দিয়ে না, রাবারে হাতুড়ি দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখাও। এখানে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ধন্যবাদ। শব্দের বেগ নির্ণয়ের পরীক্ষা আমরা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সূত্রটা বেগ সূত্রটা বলো দেখি। বেগ নির্ণয়ের সূত্র V = 4nL2 - L1। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
তোমাদেরকে ধন্যবাদ শব্দের বেগ নির্ণয়ের পরীক্ষা দেখানোর জন্য। এবার পানির ঊর্ধ্বচাপের পরীক্ষা দেখাও তো, একটু পরীক্ষা করে দেখাও। পানির আমি পানির ঊর্ধ্বচাপ পরীক্ষা করে দেখাবো। এখন দেখুন, দেখাও পানির ঊর্ধ্বচাপ পরীক্ষা করে কিভাবে। তরল তলের ক্ষেত্রফল বাড়াবার চেষ্টা করে, তরল তলের ক্ষেত্রফল বাড়াবার চেষ্টা করে আর পৃষ্ঠটান তার প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই পরীক্ষাটি এখন আমি করে দেখাবো। কিভাবে করো এটা করো। প্রথমে আমি 1 গ্লাস পানি নিয়েছি এবং তার উপরে একটি কার্ড নিয়ে আমি এখন এই পরীক্ষাটি করব। এটি এখন ঊর্ধ্বচাপের পরীক্ষা এবং এটি এখন উপরের দিকে ক্রিয়া করছে, যার কারণে এটি কার্ডটি এখন নিচের দিকে পড়ছে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তোমাদেরকে সুন্দর পরীক্ষাটি দেখানোর জন্য। কেন্দ্র প্রদর্শন করছে, কি নাম তোমার? অভিষেক পাল। এটা কি এখানে দেখাচ্ছ? চামচের ভরকেন্দ্র প্রদর্শন। আচ্ছা, কিভাবে এটা কাজ করে, কি করে এটা? স্যার, আমরা জানি যে ভরকেন্দ্র যে বিশেষ ধর্মের কারণে সমস্ত বস্তুর সমস্ত ভর একটি বিন্দুতে কেন্দ্রভূত হয়, তাকে ভরকেন্দ্র বলে। যেহেতু আমরা এই চামচের ভরকেন্দ্র জানি না, যদি চামচগুলো আলাদা থাকে, যদি একে বর্ধিত কাঠির সাহায্যে একে ব্যালেন্স করা হয়, তাহলে স্যার যদি কাঠিটাকে এখান থেকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে এর ভরকেন্দ্র নির্ণয় করা যাবে। সমস্ত ভরটা এখানে গিয়ে করছে। এটা তো তুমি আগে থেকে তৈরি করে, এখন নতুন করে কি তৈরি করে দেখানো যাবে? যেতে পারে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, আমরা খুব সুন্দর একটি পরীক্ষা দেখলাম, আমরা পরবর্তী পরীক্ষাতে যাচ্ছি। থ্যাংক ইউ তোমাদের। কঠিন মাধ্যমে, এটা কঠিন মাধ্যমে একটা শব্দ সঞ্চালনের একটা কৌশল। আমরা যেভাবে কথা বলি সেটা হচ্ছে বায়ু মাধ্যমে শব্দটা সঞ্চালিত হচ্ছে, কিন্তু এখানে যেটা দেখানো হবে সেটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে শব্দ সঞ্চালন। কিভাবে এটা স্যার, আমরা সুতাটাকে দুই পাশে প্রসারিত করে এক পাশে কম্পন সৃষ্টি করে, আমাদের শব্দ সাধারণত কম্পনের ফলে সৃষ্টি হয়। এক পাশে যখন আমরা শব্দটা কম্পন করব, ওই কম্পিত শব্দটা এই কঠিন মাধ্যমের সুতার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই পাশে এসে, অর্থাৎ আমি যদি এটার এক প্রান্তে যদি কথা বলি, তাহলে এটা অন্য প্রান্ত থেকে স্পষ্ট শোনা যাবে। কত দূরে শোনা যাবে এটা? আচ্ছা, ঠিক আছে, সম্পূর্ণ। আচ্ছা, এটা কত দূর পর্যন্ত এটা শুনতে পাওয়া যাবে? মোটামুটি 10 গজ, 5 গজ। আচ্ছা, আমরা জানি যে শব্দটা সাধারণত তিনটি। হ্যাঁ, আচ্ছা, তুমি ওইটা মুখে নিয়ে বলো, মুখে নিয়ে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে শব্দ কিভাবে কঠিন পদার্থের মাধ্যমে স্থানান্তরিত হয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শুনতে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি স্পষ্ট ওর শব্দ শুনতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে ওর থেকে মানে এমনি নর্মালি যেভাবে বায়বীয়ভাবে আসে তার থেকে আর একটু ভালো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরেক স্যার পরীক্ষা করতে আছে, ওইদিকে একটু ওইদিকে লেকচার দেন। হ্যাঁ, আমরা আরেকবার একটু পরীক্ষা করে দেখলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি স্যার, এটা আমাদের ক্যান্ডেল নামে একজন বিজ্ঞানী পরীক্ষা করছে যে আছে, ওইটার জন্য পরীক্ষা করার জন্য ওই পরীক্ষাটা আমরা এখন দেখাবো। আমরা ক্যান্ডেল দোলকের পরীক্ষা দেখতেছি। হ্যাঁ, মোমবাতি দুই পাশে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মমটা স্যার সমান দুটি অংশে ভাগ করব, ভাগ করার পর একটা তামার